এই ধ্বংসাবশেষটা দেখছেন, প্রথম দেখায় হয়তো মনে হবে এটা শুধু একটি ভাঙা পরিত্যক্ত বাড়ি, কিন্তু এই ইটসুরকির নীরবতার ভেতর লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা জানলে জায়গাটিকে আর কখনো সাধারণ মনে হবে না। এই বাড়িতেই জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যিনি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু নিজের জীবনের শেষ দিন পর্যন্ত তার সম্বল ছিল মাত্র একটি কাঠের ট্রাঙ্ক আর সাধারণ পোশাক। তিনি ভারতবর্ষের রসায়নের জনক স্যার প্রফুল্লচন্দ্র রায়, যাকে আমরা PC রায় নামে চিনি। কিন্তু এখানেই শেষ নয়। ব্রিটিশ গোয়েন্দা দপ্তরে গোপন নথিতে এই শান্ত স্বভাবের বিজ্ঞানীর নামের পাশে লাল কালিতে লেখা ছিল বিজ্ঞানী বেশে বিপ্লবী। চলুন আজ আমরা ফিরে যাই সেই বিস্ময়কর অধ্যায়ে, যেখানে একজন বিজ্ঞানীর জীবন শুধু পরীক্ষাগারে সীমাবদ্ধ ছিল না, তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতার নীরব যোদ্ধা। কপোতাক্ষের বুক চিরে বয়ে চলা এক রূপালী রেখা, যা পরম মমতায় ছুঁয়ে গেছে রূপসী বাংলার এক শান্ত সমাহিত জনপদকে। এটি খুলনার পাইকগাছার ঐতিহাসিক রারুলি গ্রাম, যেখানকার ধূলিকণায় মিশে আছে প্রকৃতি আর চিরায়ত জীবনযাত্রার এক অপূর্ব মেলবন্ধন। এই সবুজ গ্রামের একপাশে সগর্বে দাঁড়িয়ে আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পৈতৃক ভিটা। আমি ধীর পায়ে প্রবেশ করছি ইতিহাসের ভেতর। চারপাশের এই প্রাচীন দেয়াল আর নিস্তব্ধতার মাঝে আমার মনে হচ্ছে ভেতরে এখনো গবেষণায় ব্যস্ত সেই মহান বিজ্ঞানী। গবেষণাগারের টেস্ট টিউব আর রাসায়নিকের গন্ধ পেরিয়ে তিনি যেন এখনো এখানে নিস্পন্দ দাঁড়িয়ে আছেন। আমার পায়ের আওয়াজ শুনে তিনি হয়তো এখনই ঘোর ভেঙে অবলীলায় বলে উঠবেন, ইতিহাস লিখতে এসেছিস? যা আগেই ভাঙা ইটের দেয়ালগুলোর ভেতরের রসায়নটা বুঝে আয়। কিন্তু না, কোথাও কোনো আওয়াজ নেই, চারদিক নীরব। গবেষণাগারের টুংটাং শব্দ নেই, নেই সেই মহান বিজ্ঞানীর গম্ভীর কণ্ঠস্বর। শুধু এই প্রাচীন ইটের দেয়াল আর শূন্য ঘরগুলো এক বুক নিস্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম 1861 সালের 2 আগস্ট। তার বাবা হরিশচন্দ্র রায় ছিলেন স্থানীয় জমিদার। বনেদি পরিবারের সন্তান প্রফুল্লচন্দ্র রায় ছোটবেলা থেকেই ছিলেন সকল বিষয়ে তুখোড় মেধাবী। বাবার প্রতিষ্ঠিত স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা, সেখান থেকে 5ম শ্রেণী পাশের পর কলকাতার বিখ্যাত হেয়ার স্কুলে যাত্রা। সালটা তখন 1872, কিন্তু কিছুদিনের মধ্যেই প্রচণ্ড রক্ত আমাশয়ে ভুগে অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষমেশ বাধ্য হয়ে তাকে নিজ গ্রামে ফিরিয়ে আনা হয়। হরিশচন্দ্র রায়ের ছিল বিশাল লাইব্রেরি। সাহিত্য, রাজনীতি, বিজ্ঞান, ইতিহাস, এমন কোনো বিষয় নেই যার বই সেই লাইব্রেরিতে ছিল না। গ্রামে থাকার সময় প্রফুল্লচন্দ্রের জীবনে জ্ঞান বিকাশের উল্লেখযোগ্য পরিবর্তন এসেছিল। এবার মহান বিজ্ঞানীর বাড়ির প্রতিটি কোণা ঘুরে দেখতে চাই, দেখাতে চাই আপনাদের। শ্যাওলা ধরা প্রতিটি ইট আর ধূলি ধূসরিত প্রতিটি কোণ যেন এক একটি মহাকাব্যের অবশিষ্টাংশ। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়ের বাড়িটি মূলত 2টি অংশে বিভক্ত, সদরমহল আর অন্দরমহল। সদরমহলটি কালের থাবা উপেক্ষা করে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু অন্দরমহলটি চরম ভগ্নদশায় নিমজ্জিত। প্রফুল্লচন্দ্র রায়ের লেখা আত্মজীবনী হতে জানা যায় সদরমহলটি পুরুষদের বসবাসের জন্য নির্মাণ করা হয় এবং অন্দরমহলটি মহিলাদের বসবাসের জন্য। ইতিহাসের এক নির্মম পরিহাস দেখুন। যে অন্দরমহলে জন্মেছিলেন বিজ্ঞানীর এই মহিরুহ, তার সেই আপন জন্মস্থানটুকু হারিয়ে যাচ্ছে চরম অবহেলা আর অযত্নে। বাড়িতে রয়েছে দুর্গা মন্দির, অন্য 3 দিকে রয়েছে একতলা ও দোতলা ইমারত। মাঝখানের উঠান ঘিরে তৈরি করা হয়েছে
পুরো বাড়িটির নকশা। প্রায় 170টি স্তম্ভের উপর বসানো পুরো কমপ্লেক্সটিতে 45টি দরজা ও প্রায় 130টি জানালা আছে। মূল ভবনের ছাদের উপর রয়েছে একটি সিংহমূর্তি। ঘরের দেয়াল জুড়ে ঝুলছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের বিভিন্ন সময়ের দুর্লভ আলোকচিত্র। যেন ছবিগুলোই আজ এই নিস্তব্ধ ঘরের জীবন্ত বাসিন্দা। এখানে সাজিয়ে রাখা আছে বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত কিছু ব্যক্তিগত সামগ্রী, তার নিত্যদিনের ব্যবহারের গামলা, সাদামাটা একটি কাঠের চেয়ার, কাঠের চৌকি, পাথরের বাটি, কাচের জগ আর বিভিন্ন মাপের থালা। এই অতি সাধারণ জিনিসগুলোর দিকে তাকালে বোঝা যায় বিজ্ঞানের আকাশ ছোঁয়া সাফল্যের চূড়ায় বসেও কতটা সাধারণ আর অনাড়ম্বর জীবনযাপন করতেন এই মহান বিজ্ঞানী। 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণাকে কেন্দ্র করে যখন বাংলায় বিপ্লবী আন্দোলন সক্রিয় হয়ে ওঠে, তখন গোপনে অস্ত্র ক্রয়ের জন্য তিনি বিপ্লবীদের অর্থ সাহায্য করতেন। এ কারণেই ব্রিটিশ গোয়েন্দা দপ্তরে তার নাম লেখা ছিল বিজ্ঞানী বেশে বিপ্লবী। বাঙালিদের ব্যবসায় অনাগ্রহ এবং হীনমন্যতা পর্যবেক্ষণে 1892 সালে 700 টাকা বিনিয়োগে ও নিজ উদ্যোগে নিজস্ব গবেষণাগার থেকে বেঙ্গল কেমিক্যাল কারখানা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1901 সালে তা কলকাতার মানিকতলায় 45 একর জমিতে প্রতিষ্ঠা করা হয়। খুলনা টেক্সটাইল মিলও তিনি প্রতিষ্ঠা করেছিলেন। যেদিন পিসি রায় চলে যান পৃথিবী ছেড়ে, দিনটা ছিল 1944 সালের 16 জুন। শেষ কবছর খুব অসুস্থ ছিলেন, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন, কথা জড়িয়ে গিয়েছিল, বিছানাতে উঠে বসতে পারতেন না। যেদিন তিনি চলে গেলেন, অগণিত মানুষের বাঁধ ভাঙা কান্নার মাঝেই রারুলির বুকে নেমে এসেছিল আকাশ ভাঙা বৃষ্টি। চোখের জল বুঝি আর ধরে রাখতে পারেনি প্রকৃতি। জমিদারি প্রথা বিলোপ হওয়ার পর প্রফুল্লচন্দ্রের গ্রামের বাড়ি বেশ কয়েকবার বেদখল হয়ে গিয়েছিল, তবে বাংলাদেশ সরকার তা উদ্ধার করে। 1982 সাল পর্যন্ত তার ভ্রাতুষ্পুত্র বাবুচরণ চন্দ্র রায় চৌধুরী এই বাড়িতেই বসবাস করতেন। পরে তিনি কলকাতায় চলে যান। কিন্তু প্রিয় বন্ধু প্রফুল্লচন্দ্রকে আজও ভুলতে পারে না বিষণ্ণ কপোতাক্ষ। গ্রামে এলেই কপোতাক্ষের তীরে বসতেন তিনি, ঘাসের বিছানায় শুয়ে থাকতেন কান পেতে। কি যেন শুনতেন। বিজ্ঞানী কি কপোতাক্ষের ভাষা বোঝার চেষ্টা করতেন? কপোতাক্ষ যে তাকে ভালোবাসে এটা কি বুঝতে পেরেছিলেন? উত্তর মেলেনি।